বাংলাদেশ প্রতিদিনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন হেলথ অ্যান্ড হ্যাপিনেসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানজির রহমান। শীত কিন্তু আসলে চলে এসেছে এবং এই শীতে আসলে রাজধানী সহ আসলে দেশের প্রায় সব অঞ্চলের মানুষই কিন্তু আসলে কাবু হয়ে গিয়েছে এবং এই শীতে আমরা বিভিন্ন ধরনের রোগ বালাইয়ের একটু বেশি সম্মুখীন হয়ে থাকি, বিশেষ করে সর্দি কাশি ফ্লু সহ অন্যান্য নানা ধরনের ডিজিজ বেশি হয়ে থাকে। কেন বেশি হয়ে থাকে এবং এই শীতকালে আসলে বিশেষ কি যত্ন নেওয়া উচিত আমাদের সবার, সেই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে যিনি উপস্থিত রয়েছেন তিনি আমাদের সবারই পরিচিত। তিনি হচ্ছেন ডাক্তার ঈশিতা বিশ্বাস, সহকারী অধ্যাপক, মেডিসিন বিভাগ, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমরা চলে যাব আমাদের আজকের অতিথির কাছে। কেমন আছেন? ভালো আছি। আপনাকে ও বাংলাদেশ প্রতিদিনকে অসংখ্য ধন্যবাদ। যেমনটি বলছিলাম যে আসলে শীতকাল এলে কিন্তু আমরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি। তো এই যে শীতকালে কোন রোগগুলো সাধারণত বেশি হয়ে থাকে সে বিষয়ে যদি বলতেন। আচ্ছা, খুবই সুন্দর একটি প্রশ্ন। আসলে আমাদের দেশে ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের অসুখের প্রকোপটাও কিন্তু পরিবর্তন হয়। দেখা যায় গ্রীষ্মকালীন সময় এক ধরনের ডিজিজ বা অসুখের রোগী আমরা বেশি পেয়ে থাকি, আবার শীতকালীন সময় এক ধরনের রোগী আমরা বেশি পেয়ে থাকি। তো চিকিৎসক হিসেবে আমরা সাধারণত এখন যে ধরনের রোগী বেশি পাচ্ছি সেটা হচ্ছে কমন কোল্ড হিসেবে আমাদের অতি পরিচিত সর্দি কাশি, তারপর যে নাক দিয়ে পানি পড়া, এছাড়া নিউমোনিয়া, এটা আমরা এখন খুবই পাচ্ছি। সাথে যেটা হাঁপানি রোগের উপসর্গ বেড়ে যাওয়া, আরেকটি রোগ আছে শ্বাসতন্ত্রে যেটা সিওপিডি নামে পরিচিত, এই রোগীগুলোও আমাদের কাছে অনেক আসছে। এছাড়া ডায়াবেটিক রোগীগুলা তাদের অনিয়ন্ত্রিত ব্লাড সুগার নিয়ে আমাদের কাছে আসছে। তারপর দেখা যাচ্ছে যে ডায়রিয়ার রোগী, এই ধরনের রোগীও কিন্তু আমরা বেশ পাচ্ছি। শীতকালে একটু সর্দি ঠান্ডা কাশির প্রকোপ একটু বেশি দেখা যায়, যেমনটি প্রথমে আসলে বলছিলাম। কেন এই সময়টাতেই অন্যান্য সময়ের তুলনায় একটু বেশি এইসব রোগ আসলে বেশি দেখা যায়? আচ্ছা, এটা মূলত আসলে আবহাওয়া জনিত কারণ এই সময় সাধারণত বাইরে ঠান্ডা একটি আবহাওয়া থাকে এবং বায়ুটা শুষ্ক থাকে। এই আবহাওয়ায় আসলে আমাদের ভাইরাস সংক্রমণ করার ক্ষমতাটাও বেড়ে যায় এবং ভাইরাসের সক্রিয়তাটাও অনেক বেড়ে যায়। এবং সাধারণত সর্দি কাশি মূলত একটি ভাইরাস জনিত রোগ। এর জন্য দায়ী হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এই ভাইরাসটার প্রকোপ এবং একজনের থেকে আরেকজন স্প্রেড করার ক্ষমতাটা বেড়ে যাওয়ার কারণেই আসলে শীতকালীন সময় আমরা এ ধরনের রোগী বেশি পেয়ে থাকি। অ্যাজমা এবং শ্বাসকষ্ট কিন্তু একটি আসলে জটিল একটি সমস্যা এবং যাদের এই সমস্যাটা আছে তারাই আসলে বোঝে যে এই অ্যাজমা এবং শ্বাসকষ্ট আসলে কতটা কষ্ট দিয়ে থাকে এই ডিজিজটা আসলে। তো শীতের সময় এই সমস্যাগুলো কেন হঠাৎ বেড়ে যায়? আচ্ছা, খুবই ভালো একটি প্রশ্ন, যেটা হচ্ছে আমরা এটাকে সাধারণত বলি হাঁপানি রোগের উপসর্গ বেড়ে যাওয়া বা অ্যাকিউট এক্সাজারবেশন অফ দ্য ব্রঙ্কিয়াল অ্যাজমা। কেন হয়? মূলত দেখা যায় এই সময় শ্বাসতন্ত্রের সংকুচিত হয়ে যায়, কারণ বাইরে একটা ঠান্ডা একটা এনভায়রনমেন্ট থাকে, এটি একটি কারণ। আর আমাদের দেশের প্রেক্ষাপটে বায়ু দূষণও একটি কারণ। প্লাস দেখা যায় ধুলোবালি, আমাদের যেহেতু বাইরের এনভায়রনমেন্টটা অনেক বেশি শুষ্ক থাকে, অ্যালার্জিক প্রোডাক্টগুলো অনেক বেশি পরিমাণ থাকে এবং এই শ্বাসতন্ত্রের অসুখ হওয়ার জন্য ডাইরেক্ট দেখা যায় নাক দিয়ে এই ধুলাবালি তারপর অ্যালার্জি জাতীয় জিনিসগুলো চলে যায় এবং অ্যাজমার দেখা যায় ইনফেকশনের জন্য এই অ্যাজমার উপসর্গগুলো অনেক বেশি বেড়ে যায়। অনেকে আমাদের কাছে কাশি নিয়ে আসতেছে, শ্বাসকষ্ট নিয়ে আসতেছে, চেস্ট টাইটনেস নিয়ে আসতেছে, ফলে হাঁপানি রোগের উপসর্গগুলো অনেক বেশি বেড়ে যায় এই উইন্টার সিজনে। জানতে চাইবো হাইপোথার্মিয়া আসলে কি এবং শীতকালে বা এই পরিস্থিতিতে এটি কেন বেড়ে যায়? আচ্ছা, হাইপোথার্মিয়া এটা আসলে যখন আমাদের শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যায়, সাধারণত এটা বলা হয় 35 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা হচ্ছে মানে 35 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে চলে আসলে এটাকে আমরা বলি হাইপোথার্মিয়া এবং ইটস এ মেডিকেল ইমার্জেন্সি। এটা যদি ওই সময় চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু মৃত্যু ঝুঁকি পর্যন্ত থাকে এবং এটা আমাদের দেখা যায় উত্তর অঞ্চলে, এখানে কিন্তু শীতের প্রকোপটা অনেক বেশি হয়। বিশেষ করে বয়স্ক এবং শিশুদেরকে এই হাইপোথার্মিয়া হওয়ার চান্স থাকে। দেখা যায় যে অনেকক্ষণ যদি কেউ এই ঠান্ডা পরিবেশে থাকে, পর্যাপ্ত পরিমাণ যদি কাপড় চোপড় পরিধান না করে থাকে, তারপর দেখা যায় ভিজা অবস্থায় যদি কেউ থাকে, তাহলে কিন্তু তার হাইপোথার্মিয়া হতে পারে। ডায়াবেটিস রোগীদের জন্য এই শীতকাল কি আসলে বিশেষ ঝুঁকিপূর্ণ? এই বিশেষ কি যত্ন নেওয়া উচিত যারা ডায়াবেটিস রোগীরা রয়েছে এই শীতকালে? আচ্ছা, শীতকালীন সময় দেখা যায় আমাদের উৎসব পার্বণের পরিমাণটা অনেক বেশি থাকে, আমাদের বিয়ে শাদী অনেক বেশি হয়, পিঠা এটা আমাদের একটা শীতকালীন সময় পিঠা খেতেই হবে, হাঁস পার্টি,
তারপর দেখা যায় যে মিষ্টি জাতীয় খাবার, এটা আমাদের মানে খুবই আমাদের দেশের একটা কালচার বলতে পারেন। তো এই যে একে তো আমাদের দেশের মানুষ স্বাস্থ্য সচেতন নয়, খুব কম মানুষই আছে যে তাদের ব্লাড সুগারটা নিয়ন্ত্রণে আছে কিনা এই ব্যাপারটা তারা জানে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ডায়াবেটিক রোগীদের ব্লাড সুগারটা অনিয়ন্ত্রিত। তারপর যদি আবার খাবার বেশি গ্রহণ করা হয়, ক্যালোরি বেশি গ্রহণ করা হয়, তখন দেখা যায় ব্লাড সুগারটা এত বেশি বেড়ে যায়, যার ফলে ডায়াবেটিসের জটিলতা হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। ফলে শীতকালীন সময়টা আসলে ডায়াবেটিস রোগীদের জন্য যদি সচেতন না হয়, তাহলে কিন্তু তাদের ঝুঁকিরই কারণ হয়ে যায়। এই যে এই শীতকালে সাধারণত সব বয়সী মানুষই ঠান্ডা, ফ্লু বা অন্যান্য যে সমস্যাগুলোর একটু হয়ে থাকে বা বেশি হয়ে থাকে অন্যান্য সময়ের তুলনায়, যেমনটি বলছিলাম কিছুক্ষণ আগে। শিশুরাও কিন্তু আসলে এই তালিকার বাইরে নয়। বিশেষ করে আসলে তুলনা করলে অন্যান্য বয়সী মানুষদের চেয়ে শিশুদের একটু বেশি হয়ে থাকে এই শীতকালে বিভিন্ন ধরনের ঠান্ডা, জ্বর, ইনফ্লুয়েঞ্জা। অভিভাবক হিসেবে আসলে কি করণীয় বা একজন অভিভাবকের কি করা উচিত? আচ্ছা, খুবই মানে আমাদের দেশের শিশুরা আসলে একটু ভালনারেবল গ্রুপ, শিশুরা আর বয়স্করা। তার মধ্যে শিশুরা একটু বেশি, কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা আসলে কম থাকে, বা ইমিউনো সিস্টেম, যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া থেকে আসলে আমাদের শরীর রক্ষা করার জন্য আমাদের ইমিউনো সিস্টেম যার যত ভালো, তার এই ধরনের অসুখের বিরুদ্ধে যুদ্ধ করাটা তার জন্য সহজ হয়ে থাকে। তো দেখা যায় বিশেষ করে 1 থেকে 5 বছর পর্যন্ত বা 5 থেকে 12 বছর পর্যন্ত এরা দেখা যায় যে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার জন্য তাদের নিউমোনিয়া হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে, সর্দি কাশি হওয়ার প্রবণতা বেশি থাকে। এর জন্য অভিভাবকদের একটু এক্সট্রা কেয়ার নেওয়া উচিত। বিশেষ করে আমি বলবো তাদের জন্য একটু মাস্ক পরা, যখন আমরা শিশুদেরকে বাইরে বের করব তারা যেন মাস্ক পরিধান করে বের হয়। পর্যাপ্ত পরিমাণ আসলে কাপড় চোপড় পরিধান করে তাদেরকে বের করা। অনেক বেশি ঠান্ডা কিছু যেন তারা না খায়, এই দিকটার জন্য একটু খেয়াল রাখে। অনেক সময় দেখা যায় টনসিলাইটিস, ফ্যারেঞ্জাইটিস বা যে গলার যে ইনফেকশনগুলো, এগুলো বাচ্চাদের অনেক বেশি হয়ে থাকে। সুতরাং একটু যদি খেয়াল রাখে, তাহলেই কিন্তু খুব সহজেই এই ধরনের সংক্রমণ ব্যাধি থেকে রক্ষা পাওয়া সম্ভব। শীতে খুবই সাধারণ একটি আসলে সিনারিও, সেটি হচ্ছে যে ত্বক শুষ্ক হয়ে যায়। এটি আসলে শীতকালে কেন বেশি হয় এবং এই কিভাবে আসলে ত্বকের যত্ন নেওয়া যায়? আচ্ছা, আসলে ত্বকের যত্নটাও একটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি প্রথমেই বললাম যে এই সময় আবহাওয়াটা খুব শুষ্ক থাকে, ফলে আমাদের আর্দ্রতা কমে যায়, এবং এই আর্দ্রতা কমে যাওয়ার ফলে আমাদের যে ত্বকের জলীয় অংশ থাকে সেটাও কমে যায়। ফলে আমাদের স্কিনটা কিন্তু ড্রাই হয়ে যায়। সাথে সাথে আমরা অনেক সময় দেখা যায় শীতকালীন সময় কিন্তু আমাদের তৃষ্ণা কম লাগে, ফলে দেখা যায় আমরা পানি পানটা কম করি এবং শরীরে ডিহাইড্রেশন থাকে। এই সমস্ত কারণে আসলে ত্বক শুষ্ক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই এই সময় একটু এক্সট্রা কেয়ার, স্কিনের একটু এক্সট্রা কেয়ার লাগে। আমরা একটু নিয়মিত পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে পারি, নিয়মিত আমরা লোশন বা ময়শ্চারাইজার যেগুলো আছে এগুলো ব্যবহার করলেই এই শুষ্কতা থেকে আসলে রক্ষা পেতে পারি। সাধারণ মানুষের বা আমরা যারা রয়েছি সাধারণ মানুষ, এই শীতকাল এলে পানি কম খাওয়ার একটা প্রবণতা আমাদের মাঝে দেখা যায়। এই যে পানি কম খেলে আসলে এর কোনো ঝুঁকি বা এর কোনো ক্ষতিকর দিক তৈরি হতে পারে কিনা দেহে, সে বিষয়ে যদি বলতেন। আচ্ছা, যে প্রথমে বললাম যে আমাদের তৃষ্ণা যেহেতু কম লাগে এর জন্য আমরা পানি কম খাই, কিন্তু আমার দেহের প্রয়োজনীয় তো পানি দরকার আছে। সেটা বুঝবো কিভাবে? হ্যাঁ, এটা আসলে এর জন্য আমাদের একজন মানে প্রাপ্তবয়স্ক মানুষ অবশ্যই 2 থেকে 2.5 লিটার পানি যেন পান করে, এটা তার ডেইলি রিকোয়ারমেন্টস। কিন্তু যদি আমাদের শরীরে পানি শূন্যতা থাকে বা ডিহাইড্রেশন থাকে, তাহলে কিন্তু আমাদের শরীরে এক ধরনের দুর্বলতা কাজ করবে, মাথা ঝিমঝিম লাগবে, ব্লাড প্রেশারটা কমে যাবে, আমরা আমাদের কাজটা মনোযোগ দিয়ে করবো না। তাই পানির প্রয়োজনীয়তাটাই কিন্তু আমাদের দেহের জন্য অপরিসীম। সুতরাং পর্যাপ্ত পরিমাণ পানি অবশ্যই আমাদের পান করতে হবে, সেটা অবশ্যই 2 থেকে 2.5 লিটার। আচ্ছা, খুবই অসাধারণ। এবং যেমনটি বলছিলাম যে এই সমস্যাটা মানে এই যে পানি কম খাওয়ার, অনেকেই বুঝেন আসলে এই শীতকাল এলে যে আসলে আমাকে আমার শরীরে ডিহাইড্রেশন দেখা দিচ্ছে কিনা বা আমার দেহে পানির প্রয়োজন কিনা, সেটি কিভাবে পূরণ করা যায়, যেমনটি আপনি বলছিলেন যে 2 লিটার পানির আসলে প্রতিদিন প্রয়োজন। আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে ইমিউনিটি শক্তিশালী করতে, আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এটি শক্তিশালী করতে শীতকালীন খাদ্যাভ্যাস আমাদের কেমন হওয়া উচিত, বা নর্মাল সময়ের চেয়ে আসলে এখানে বিশেষ কোনো খাবার যুক্ত করা উচিত কিনা? আচ্ছা, রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু একটা ভীষণ বড় ব্যাপার একটা মানে সুস্থ থাকার জন্য, এবং প্রত্যেকের উচিত এই ইমিউনো সিস্টেমটাকে কিভাবে বুস্ট আপ করবে সুস্থ থাকার জন্য এই ব্যাপারে আসলে অবশ্যই মনোযোগ দেওয়া উচিত। তো আমার কাছে প্রথমে মনে হয় একটা ডিসিপ্লিন লাইফ, শৃঙ্খলাবদ্ধ একটি জীবন, যেখানে
সুষম খাদ্যাভ্যাস থাকবে, যেটাকে আমরা ব্যালেন্সড ডায়েট বলি। সেখানে অবশ্যই ভিটামিন সি সমৃদ্ধ খাবার, সেটা এখন কিন্তু সিজনাল আমরা ফ্রুটস দেখতে পাচ্ছি, সেটা কমলা, মালটা, পেয়ারা, লেবু। তারপর হচ্ছে ভিটামিন ডি, আমাদের অবশ্যই পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলোতে যেতে হবে। তারপর প্রোটিন সমৃদ্ধ খাবার, অবশ্যই আমরা মাছ খাবো, মাংস খাবো। আর শীতকালীন সময় কিন্তু প্রচুর সবজি পাওয়া যায়। সবজিটা যেমন ভিটামিন সবজি, অবশ্যই আমরা শীতকালীন সবজিগুলা খাবো, ফ্রুটসগুলা খাবো। তারপর হচ্ছে রেগুলার এক্সারসাইজ করা, অবশ্যই আমরা নিয়মিত ব্যায়াম করব, নিয়মিত আমরা হাঁটবো। এটা আমরা হাঁটতে পারি, আউটডোর গেমস আছে, সুইমিং আছে, যে যেটা পছন্দ করে। রেগুলার যেন 30 মিনিট আমরা রেগুলার এক্সারসাইজ করি। তারপর নিয়মিত পানি পান করা, যে কিছুক্ষণ আগে যেটা বললাম, যদি কারো কিডনি ডিজিজ বা হার্ট ফেলিউর বা সিএলডি এগুলো না থাকে, সে মিনিমাম 2.5 লিটার পানি প্রতিদিন যেন পান করে, সেই দিকটা নজর দিবেন। আর পর্যাপ্ত পরিমাণ ঘুম, এটাও কিন্তু একটা মানুষের ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে। সুতরাং সে অবশ্যই যেন 6 থেকে 7 ঘন্টা তার ঘুমটা এনশিওর করে। সাধারণত এগুলো যদি আমরা একটু মেনে চলি, তাহলেই কিন্তু আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়ানো যায়। আমরা যদি একটু ভিটামিন ডি এর দিকে দেখি, যে শীতকালে সাধারণত রোদের দেখা কম পাওয়া যায়, যার ফলে শরীরে আসলে আমরা ভিটামিন ডি খুব একটা পেতে পাই না ইউজুয়ালি। তো এই যে ভিটামিন ডি এর ঘাটতি পূরণে যদি আমরা পূরণ করতে না পারি, সেক্ষেত্রে সেটি আসলে কতটুকু মারাত্মক হতে পারে আমাদের দেহের জন্য? আচ্ছা, ভিটামিন ডি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ভিটামিন। এটা আসলে একটা সময় মানুষ অতটা সচেতন হতো না, কিন্তু এখন আস্তে আস্তে মানুষ কিন্তু সচেতন হচ্ছে। আর শীতকালীন সময় যেটা হয়, সূর্যের পর্যাপ্ত আলো অনেক সময় আমরা পাই না, আমরা ঘরে থাকতেই কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করি। আর যদিও আমরা বাইরে যাই, তাহলে কিন্তু আমরা অনেক মোটা কাপড় চোপড় আসলে পরিধান করি। সুতরাং আসলে ভিটামিন ডি আমাদের বলা যায় প্রায় গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চল সবার মধ্যেই কিন্তু এই ভিটামিন ডি এর ঘাটতিটা রয়েছে। তাহলে আসলে কিভাবে আমরা এটা পূরণ করতে পারি? এটা আসলে আমরা সচেতনভাবে আমরা যেন একটু 20 থেকে 30 মিনিট একটু রোদে দাঁড়াই। তারপর ভিটামিন ডি সমৃদ্ধ যে খাবারগুলো আছে, সেই খাবারগুলো যেন আমাদের রেগুলার খাদ্য তালিকায় থাকে। আর অনেক সময় ভিটামিন ডি সাপ্লিমেন্টেশনও কিন্তু পাওয়া যায়। যদি মনে হয় যে ভিটামিন ডি ঘাটতি আছে, তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেই ভিটামিন সাপ্লিমেন্টেশনটা সে খেয়ে নিতে পারে। এই মৌসুমে, অর্থাৎ এই যে শীতকালীন এই সময়টাতে ভাইরাল জ্বর এবং ব্যাকটেরিয়া সহ যে এই অন্যান্য সংক্রমণের যে রোগগুলো রয়েছে, এদের মধ্যে পার্থক্য কিভাবে আছে আসলে বোঝা যায়? আচ্ছা, অনেক সময় দেখা যায় যে নরমাল যে সর্দি কাশি হয়, এটার জন্য কিন্তু আসলে ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা দায়ী বা ভাইরাস দায়ী। তবে কিছু ক্ষেত্রে, যেমন আমি কিছুক্ষণ আগে বললাম যে নিউমোনিয়া, এর জন্য কিন্তু আসলে ব্যাকটেরিয়া দায়ী। তো অনেক সময় দেখা যায় ভাইরাস ব্যাকটেরিয়ার সিমটম বা উপসর্গগুলো কিন্তু একই থাকে। এগুলো পার্থক্য করা আমাদের জন্য একটু ডিফারেন্সিয়েট করা একটু কঠিন হয়ে যায়। তারপরে সাধারণত আমরা বুঝি যে ভাইরাল জ্বরে সাধারণত অনেক সময় একটু হাই গ্রেড টেম্পারেচার থাকে, নাক দিয়ে পানি পড়ে, গলা ব্যথা থাকে, একটু হালকা কাশি থাকে। আর নিউমোনিয়ার পেশেন্টদের দেখা যায় যে অনেক বেশি জ্বর, তার সাথে শ্বাসকষ্ট থাকে, পেশেন্ট একটু টক্সিক থাকে। তারপর যদি আমরা এক্স-রে করে আমরা অনেক সময় আলাদা করতে পারি। তারপর সিবিসি, একটা সিম্পল একটা টেস্ট আছে। সাধারণত টোটাল কাউন্ট ইনক্রিজ হয় ব্যাকটেরিয়াল ইনফেকশনে, ভাইরাল ইনফেকশনে টোটাল কাউন্টটা নর্মাল থাকে। সাধারণত এ ধরনের উপসর্গ এবং কিছু ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা সাধারণত আলাদা করে থাকি এটা ভাইরাল ফিভার নাকি এটা ব্যাকটেরিয়াল ফিভার। অনেকেই রয়েছে যে সর্দি বা কাশি হলে ডাক্তারের পরামর্শ ছাড়াই অ্যান্টিবায়োটিক সেবন করে থাকে, এবং সর্দি কাশিতে অ্যান্টিবায়োটিক সেবনের কিছু ভুল আসলে ধারণাও আমাদের মধ্যে রয়েছে। আমরা কিভাবে বুঝবো, এবং একজন চিকিৎসক হিসেবে আপনি এই বিষয়টিকে একটু বুঝিয়ে বলবেন? আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং এখন এটা একটা গ্লোবালি প্রবলেম। যেমন আমাদের দেশে আসলে প্রেসক্রিপশন ছাড়াই কিন্তু অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। সুতরাং দেখা যায় চিকিৎসকের পরামর্শ ছাড়াই পেশেন্ট আমাদের কাছে যখন আসে, তখন কিন্তু সে 1 কোর্স অ্যান্টিবায়োটিক খেয়েই আসে। কিন্তু এটা আসলে একটা মারাত্মক ভুল ধারণা। ভাইরাল ফিভারে বা যেটা নর্মাল সর্দি কাশি, যদি এটা ভাইরাস জনিত কারণে হয়, এখানে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই। সুতরাং অ্যান্টিবায়োটিক খেলে শুধু এই ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে, যেটাকে আমরা বলছি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। প্লাস হচ্ছে তার শুধু দেখা যায় কিছু আর্থিক অপচয়। অ্যান্টিবায়োটিক কিন্তু অনেক সময় দেখা যায় এক্সপেন্সিভ অ্যান্টিবায়োটিকও পেশেন্টরা সেবন করে, যেটার কোনো দরকারই ছিল না। সুতরাং ভাইরাল ফিভারে আসলে অ্যান্টিবায়োটিকের কোনো দরকারই নাই। যদি অ্যান্টিবায়োটিক দিতে হয় বা খেতে হয়, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সে অ্যান্টিবায়োটিক সেবন করবে। শীতকালে আসলে শিশুরা এবং বয়স্করা, বিশেষ করে যারা বয়স্ক রয়েছেন, বয়স্ক মানুষ রয়েছেন এবং অন্যান্য ডিজিজ রয়েছে, তাদের একটু বেশি আসলে কষ্ট হয়ে থাকে। তো এই সময়টাতে বয়স্ক রোগীরা আসলে কোন চিকিৎসাগুলো
ভুল করে থাকেন এবং সবচেয়ে বেশি করে থাকেন, বা তাদের যে কোন যত্নটা নেওয়া উচিত সেই যত্নটা থেকে আসলে তারা দূরে থাকেন? আচ্ছা, অনেক সময় দেখা যায় স্বাস্থ্য সচেতন না হলেই এই ভুলগুলা হওয়া সম্ভব, এবং এটা আমাদের দেশের জন্য খুব কমন একটি চিত্র। বিশেষ করে বয়স্করা দেখা যায় যে এই যে পর্যাপ্ত পরিমাণ কাপড় পরিধান না করা, এই যে হাইপোথার্মিয়া যেটা বললাম, অনেক সময় ইনফেকশন হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। তারপর যখন আমরা বাইরে যাই তখন কেউ কিন্তু মাস্ক ব্যবহার করি না। যারা হাঁপানি পেশেন্ট রয়েছে তারা কিন্তু একটা ইনহেলার ইউজ করা উচিত। দেখা যায় ইনহেলার ইউজ করতো, কিন্তু শীতের সময় আসছে সে হয়তো বা সেটা ইউজ করছে না, সে মনে করছে এটা ব্যবহার করা উচিত না, কিন্তু তার হয়তো বা সে অ্যাজমা বা সিওপিডির পেশেন্ট। ফলে সে ইনহেলার ইউজ না করার জন্য তার রোগটা কিন্তু অনিয়ন্ত্রিত হয়ে যায়। ফলে খুব সহজেই কিন্তু শ্বাসনালীতে ইনফেকশন হওয়ার প্রবণতা দেখা যায়। সুতরাং যারা ইনহেলার ব্যবহার করে তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে তার ইনহেলার ইউজটাকে এনশিওর যেন সে করে। অনেক সময় দেখা যায় ভ্যাকসিনের প্রয়োজন, যেমন হার্টের ডিজিজ যাদের আছে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা দেখা যায় ভ্যাকসিনেটেড হয় না, বা তারা জানেও না যে এটার জন্য আসলে ভ্যাকসিন পাওয়া যায়। তারপর দেখা যায় যে যাদের ডায়াবেটিস থাকে, এই উৎসব পার্বণ চলতে থাকে, সে অনেক বেশি খেয়ে ফেলে, ফলে অনিয়ন্ত্রিত সুগার বা অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের জন্য ডায়াবেটিসের জটিলতাগুলো হয়ে থাকে। এরকম অনেক ভুলই আসলে করে থাকে আমাদের দর্শকরাও করে থাকে বা আমাদের জনগণও করে থাকে। অনেকগুলো শীতকালীন লক্ষণ রয়েছে যেগুলো আমরা হরহামেশাই উপেক্ষা করে থাকি, এই লক্ষণগুলোকে উপেক্ষা করে থাকি, এবং তার ফলে আমরা বেশ কিছু সমস্যারও সম্মুখীন হয়ে থাকি। তো এই যে আমি যদি আপনার কাছে একটু জানতে চাই যে শীতকালীন কোন লক্ষণগুলোকে একদমই উপেক্ষা করা উচিত নয় এবং দ্রুত চিকিৎসা নেওয়া প্রয়োজন? আচ্ছা, এই ক্ষেত্রে আসলে উপসর্গের মধ্যে যেটা আমি বলবো, যেটা হচ্ছে যদি কারো অনেক বেশি হাই টেম্পারেচার থাকে 3 দিনেরও বেশি, তারপর অনেক বেশি কাশি থাকে, প্রচন্ড শ্বাসকষ্ট হতে থাকে, তার শ্বাস নিতে কষ্ট হয়, অনেক সময় জ্ঞান হারিয়ে ফেলে, বা এত বেশি দুর্বল হয়ে গেছে যে সে নর্মাল তার কাজ করতে পারছে না, তাহলে অবশ্যই এই ধরনের উপসর্গগুলোকে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ দিবেন। আর যাদের কোমরবিড কন্ডিশন আছে, যেমন যাদের হাইপারটেনশন আছে, ডায়াবেটিস আছে, যাদের ক্যান্সার পেশেন্ট, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে সবসময় আমাদেরকে আসলে সচেতন থাকতে হবে। আমরা আমাদের আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের যারা দর্শক রয়েছে, বাংলাদেশ প্রতিদিনের যারা দর্শক রয়েছে, যারা ডায়াবেটিস সহ অন্যান্য রোগের ঝুঁকিতে আছে, একজন ডক্টর হিসেবে আপনি তাদেরকে আসলে কি পরামর্শ দিবেন? খুবই ধন্যবাদ। অনুষ্ঠানের শেষে আমি শুধু এটুকুই বলবো যে আসলে স্বাস্থ্য সচেতনতাই পারে আমাদের স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা করতে, এবং শীতকালীন সময় নিজেকে কিভাবে আমি রক্ষা করব এই ব্যাপারে একটু সচেতন হওয়া। তো প্রথমেই বলবো, বাইরে যখন যাব আমরা অবশ্যই মাস্ক ব্যবহার করব। তারপর শীতে পর্যাপ্ত পরিমাণ পোশাক আমরা পরিধান করব। আমরা নিয়মিত খাদ্যাভ্যাস, যেটা আমি বললাম ব্যালেন্স ডায়েট, সুষম খাদ্যাভ্যাস আমার ডায়েট টেবিলে আছে কিনা এই ব্যাপারে আমরা জেনে নিব। তারপর হচ্ছে নিয়মিত একটু এক্সারসাইজ করব, পর্যাপ্ত পরিমাণ পানি পান করব, পর্যাপ্ত পরিমাণ ঘুমাবো, মনটা অবশ্যই ভালো রাখবো, তাহলেই আসলে আমরা খুব সহজেই ভালো থাকতে পারি। এই মেসেজটা আমার মনে হয় যে যারা দর্শক দেখছে তাদের জন্য আসলে মোরাল অফ দ্য শো, মানে এটাই আসলে আমাদের আজকের শো এর মোরাল কথা হতে পারে, যে আমরা একটু যদি ভালো থাকি, একটু সবসময় মনটাকে ভালো রাখি, একটু কনসিয়াস থাকি, তাহলে আমরা আসলে ভালো থাকতে পারবো, সহজেই আমরা ভালো থাকতে পারি। ভালো থাকাটা আসলে আমাদের হাতের মুঠোয়। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার শত ব্যস্ত সময় থেকে আমাদেরকে কিছুটা সময় দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, যেমনটি বলছিলাম, আমরা আমাদের আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এবং কিভাবে ভালো থাকা যায়, এই শীতে কোন সমস্যাগুলো বেশি দেখা দেয়, কিভাবে সেগুলো আসলে ওভারকাম করে আমরা ভালো থাকতে পারি, সেই সঙ্গে আমরা ভালো রাখতে পারি আমাদের পাশের মানুষটিকে, এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য এতক্ষণ আমাদের স্টুডিওতে যিনি উপস্থিত ছিলেন তিনি হচ্ছেন ডাক্তার ঈশিতা বিশ্বাস, সহকারী অধ্যাপক, মেডিসিন বিভাগ, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। দর্শক, আমরা বিদায় নিচ্ছি, তবে কথা দিচ্ছি দেখা হবে আবারও অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।